দেখো তোমাদের কিন্তু ওই যে কি বলে যে এই যে সিলেবাসটা কিন্তু রিভাইজ হয়েছে, তোমরা জানো? তোমাদের সেকেন্ড পেপার, ইংলিশ সেকেন্ড পেপারের যে সিলেবাস সেটা কিন্তু কমানো হয়েছে। তোমাদের ফাইনাল যে পরীক্ষাটা সেকেন্ড পেপারে, কথা শোনো, কথা বলবো না, প্লিজ ডোন্ট টক। তোমাদের ফাইনাল পরীক্ষায় যে যে টপিকস গুলো থাকবে সেগুলো হলো আর্টিকেল থাকবে 4 নাম্বার, গ্যাপ ফিলিং, প্রিপোজিশন 4, তারপরে পার্টস অফ স্পিচ থাকবে, সাবস্টিটিউশন টেবিল, চেঞ্জিং সেন্টেন্স, তারপরে রাইট ফর্মস অফ ভার্ব আর ক্যাপিটালাইজেশন। সেই হিসেবে তোমাদের কিন্তু ন্যারেশন নাই। এবং তোমাদের যে এই যে জিরান্ড, এই যে জিরান্ডের যে বিষয়টা, জিরান্ড বা এগুলো কিন্তু নাই। তারপর আমরা পড়াই ফেলছি জিরান্ড, পার্টিসিপল, তারপরে ইনফিনিটিভ। বুঝতে পারছো? কথা বুঝতে পারছো আমার? প্রথমত তোমাদের কি কি আছে, যেটা কমানো হয়েছে এটা গ্রামারে বোধহয় ততটা কমানো হয় নাই। তোমাদের ওই সিলেবাসে যা আছে মোটামুটি ওইখানে, যে হাফ ইয়ারলি এই যে ফাইনাল পরীক্ষার যে সিলেবাসটা গ্রামারের, ওই গ্রামারের সিলেবাসটা থেকে বাদ দেওয়া হয়েছে কি কি তোমরা জানো? দেখো তোমাদের, দেখো, শোনো, আগে শোনো, ভালো করে শোনো। তোমাদের ফাইনাল পরীক্ষার যে সিলেবাসটা আছে ওইখানে কি কি আছে আগে বলি। ওইখানে ছিল পার্টস অফ স্পিচ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, আর্টিকেল, ক্যাপিটালাইজেশন, ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপল, তারপরে টেন্স, তারপরে তোমার অ্যাক্টিভ টু প্যাসিভ, তারপরে কম্পারেটিভ, কম্পারিজন অফ ডিগ্রি, তারপর ট্রান্সফরমেশন, নারেশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। এখান থেকে কমিয়ে বর্তমানে যেটা করা হয়েছে সেটা হলো তোমাদের শুধু থাকবে গ্রামার, তোমাদের থাকবে 30 মার্ক, ঠিকই থাকবে, তবে সেখানে একটু চেঞ্জ করা হয়েছে। সেখানে বর্তমানে যা থাকবে তা সেগুলো ফাইনাল। যেমন আর্টিকেল থাকবে 4 মার্ক, প্রিপোজিশন 4 মার্ক। কথা শুনতে পাচ্ছ? হ্যালো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তারপরে পার্টস অফ স্পিচ 5 মার্ক। বুঝতে পারছো? পার্টস অফ স্পিচ 5 মার্ক। তারপরে তোমার সাবস্টিটিউশন টেবিল 4 মার্ক, চেঞ্জিং সেন্টেন্স 5 মার্ক, রাইট ফর্মস অফ ভার্ব ভার্ব 4 মার্ক, ক্যাপিটালাইজেশন এন্ড পাংচুয়েশন 4 মার্কস। আচ্ছা, সাবস্টিটিউশন টেবিলের পরে হলো, আমি বলি, চেঞ্জিং সেন্টেন্স 5 নাম্বার, এটা হলো 5 মার্কস, 5 মার্কস। 6 নাম্বার হলো রাইট ফর্মস অফ ভার্ব 4 মার্কস, ক্যাপিটালাইজেশন 4 মার্কস। আবার আমি বলি, তোমাদের যে গ্রামার সেকশনে 30 মার্ক থাকবে সেকেন্ড পেপারে, সেখানে 1 নাম্বার আইটেম থাকবে আর্টিকেল 4 মার্কস, 2 নাম্বারে থাকবে প্রিপোজিশন 4 মার্কস, 3 নাম্বারে থাকবে পার্টস অফ স্পিচ, in the gaps with parts of speech 5 মার্ক। 4 নাম্বারে থাকবে সাবস্টিটিউশন টেবিল 4 মার্কস। 5 নাম্বারে থাকবে চেঞ্জিং সেন্টেন্স 5 মার্কস। 6 নাম্বারে থাকবে রাইট ফর্মস অফ ভার্ব 4 মার্কস। 7 নাম্বারে থাকবে ক্যাপিটালাইজেশন এন্ড পাংচুয়েশন 4 মার্কস। বুঝতে পারছো? আর তোমাদের যে রাইটিং পার্ট এটা দিবে দিবে। তারপরে আমি যেহেতু এটা একটু ইয়ে হয়েছে, আমি আগে ভাগে বলে দিচ্ছি তোমরা যাতে একটু প্রস্তুতি নিতে পারো। তারপরে তোমার সেকশন বিতে সেকশন বি যেটা রাইটিং পার্ট, সেখানে থাকবে কি অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল ফর ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটি, অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার ফর আর্লি লিভ, অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার ফর সিট ইন দ্য স্কুল হোস্টেল, তারপরে ইমেল to your father about results of your last exam, email to your father to join the picnic, email to your friend requesting him to lend you a book। এটা গেল তোমার এই যে অ্যাপ্লিকেশন আর ইমেল। আর কম্পোজিশন থাকবে 3টা, সিজন ইউ লাইক মোস্ট, ফিজিক্যাল এক্সারসাইজ, আর হলো কম্পিউটার।
ঠিক আছে? তাহলে তোমরা এই বিষয়গুলোর উপর প্রস্তুতি নিবে। তোমাদের তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো পাংচুয়েশন। ঠিক আছে? তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি পাংচুয়েশনটা কি। হলো একটি সিস্টেম যা একজন রিডারকে রাইটার কিভাবে বাক্যটি সাজিয়েছেন তার সম্পর্কে ধারণা দেয়। অর্থাৎ রিডারকে আমি বলতে চাই আমি কিভাবে আমি সাজিয়েছি আমার সেন্টেন্সটা। আমরা কথা বলার সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন এক্সপ্রেশনস এবং পজ ব্যবহার করি যাতে শ্রোতা খুব সহজে আমাদের মনের ভাব বুঝতে পারে। রিটেন ল্যাঙ্গুয়েজে পাংচুয়েশনস সেই পজ এবং এক্সপ্রেশনস, অর্থাৎ সোজা কথা পাংচুয়েশন এক ধরনের ট্রাফিক সিগন্যাল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। রিটেন ল্যাঙ্গুয়েজে পাংচুয়েশনস সেই পজ এবং এক্সপ্রেশনসকে প্রকাশ করে রিডারের কাছে। পাংচুয়েশনস বাক্যকে রিডারের কাছে স্পষ্ট করে, সুস্পষ্ট করে। Punctuations are the system of signs and symbols that show a reader how a sentence is organized and constructed, where to pause and where to stop, how to read and how to write a sentence. These are used to make sense and clarity in sentences. Okay, যেমন এক্সাম্পলটা দেখো, I was walking through a forest, suddenly I heard a roar. It was a tiger. I was very afraid. I was in a fix what to do. I asked myself, what will you do, Saurabh? I found no. দেখো এখানে কোনো কিছু নাই, দাড়ি কমা ফুল স্টপ কিছুই নাই, কোনো শব্দ করবে না কেউ, আমি কিন্তু সব দেখছি, সব কথা রেকর্ড হচ্ছে, কথা বলো না। আর তোমরা দেখেছো রিপোর্ট প্রিন্সিপাল দেখেছো একজন ছাত্রের আজকে কিন্তু টিসি হয়ে গেছে, সে একদমই কলেজ থেকে বহিষ্কার। ঠিক আছে? কাজে অপ্রয়োজনীয় অশোভন কোনো আচরণ কেউ করবে না, তাহলে কিন্তু এটা ভয়ানক অপরাধ হবে। আচ্ছা দেখো এখানে কিন্তু এই যে এই বাক্যটাতে কোনো দাড়ি কমা ফুল স্টপ কিছুই নেই, তাহলে এখানে এই যে এটা কোনো ভাষা সৌন্দর্য বৃদ্ধি করলো না, এটা কিন্তু রিডারের কাছে কোনো আবেদন তৈরি করতে পারলো না। ঠিক আছে? তাহলে এখানে কিন্তু এটা পড়ো, ইফ উই রিড দ্য টু প্যাসেজ অ্যাট ওয়ান্স, এই যে একটা ফুল স্টপ, এটা কমা, we will not understand it clearly as they are unorganized and we don't know where to stop, where to pause and how long to pause. It makes no sense. অর্থাৎ ভাষার ক্ষেত্রে যদি ট্রাফিক সিগন্যাল নামক সেই পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশন এগুলো যদি না থাকে তাহলে কিন্তু সমস্যা। উপরে প্যাসেজটি করে আমাদের বুঝতে ঝামেলা হবে, কেননা এখানে কোনো পাংচুয়েশন ব্যবহার করা হয়নি, যার ফলে আমাদের কোথায় থামতে হবে, কোথায় কোন কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে সেটা বুঝতে অসুবিধা হচ্ছে, যদিও আমরা সব শব্দের অর্থগুলো জানি। উপরের প্যাসেজটি থেকে সব সঠিক ধারণা পড়েও পাংচুয়েশনের ব্যবহার না থাকে লেখকের মনের ভাব প্রকাশে ব্যর্থ হয়েছে। কিন্তু এখন এই প্যাসেজটিকে যদি আমরা সঠিক পাংচুয়েশন ব্যবহার করে লিখি তাহলে এটি তার সম্পূর্ণ মনের ভাব খুব সহজেই প্রকাশ করে। যেমন এই যে এটা এখানে সাজিয়ে লেখানো হয় না, এই যে এখানে কিন্তু কোনো তোমার পাংচুয়েশন ব্যবহার করা হয়নি, তার ফলে কিন্তু এটা একটা মানে সিচুয়েশনটা বাজে হয়ে গেছে, এখানে কিছুই বোঝা যাচ্ছে না কে কাকে বলছে কি বলছে। কিন্তু এটাকে সাজায় লেখলে কি হয়, I was walking through a forest, full stop, suddenly I heard a roar. It was a tiger. I was very afraid. I was in a fix what to do. I asked myself, what will you do, সৌরভ? নিজেকে নিজে প্রশ্ন করলো, কি করবে তুমি সৌরভ এখন? ফাউন্ড নো অ্যান্সার, এবং কোনো উত্তর আমি খুঁজে পেলাম না। এই যে এখানে কত পড়তে কত ভালো লাগছে, কত একটা ইফেক্ট তৈরি হচ্ছে, কত একটা আবেদন পাওয়া যাচ্ছে এখানে, তাই না? কত সুন্দর একটা ইফেক্ট তৈরি হচ্ছে, কত একটা সুন্দর আবেদন পাওয়া যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এবার দেখব পাংচুয়েশনস। দ্য কমন পাংচুয়েশনস ইন ইংলিশ আর কি কি রয়েছে, দ্য ফুল স্টপ অথবা দ্য পিরিয়ড, এই যে এটা গ্যাপে দেখানো হয়েছে, যে ফুল স্টপ। তারপরে আমাদের রয়েছে দ্য কমা, এই যে কমাটা রয়েছে এখানে। ঠিক আছে? তারপরে আমাদের রয়েছে দ্য নোট অফ এক্সক্লামেশন, দ্য নোট অফ এক্সক্লামেশন, ওকে। তারপরে আমাদের রয়েছে নোট অফ ইন্টারোগেশন। তারপরে আমাদের রয়েছে দ্য সেমিকোলন। আমাদের কি রয়েছে, আমাদের কিন্তু সেমিকোলন রয়েছে। হ্যাঁ,
আমাদের কিন্তু সেমিকোলন রয়েছে, তারপরে আমাদের রয়েছে দা কোলন, এই যে কোলন, এই যে দুইটা মাঝখানে দুইটা ফোঁটা দেওয়া, তারপরে এখানে দা সেমিকোলন, এই যে কমা, উপরে একটা ফোঁটা নিচে একটা কমার মতো, তারপরে কোটেশন মার্ক, এই যে কোনো একটা কারো বক্তব্য তুমি সরাসরি হুবহু তুমি উল্লেখ করতে চাও তাহলে কোটেশন মার্ক ইউজ করতে হবে। দ্য অ্যাপোস্ট্রফি, এই যে এটা একটা সিঙ্গেল, দ্য অ্যাপোস্ট্রফি, দ্য হাইফেনটা ছোট, প্যারেনথেসিস মানে ব্র্যাকেট, ব্র্যাকেটস তো এই যে এটা ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটস, ব্রেসেস, এগুলো হলো ব্রেসেস, সেকেন্ড ব্র্যাকেট আমরা যেগুলোকে বলি এগুলো হলো ব্রেসেস। আর প্যারেনথেসিস মানে সরাসরি যেটাকে আমরা নর্মাল যে ইয়াটা পর্যায়ে আছে সেটাকে আমরা বলছি প্যারেনথেসিস। হ্যাঁ বলো। হ্যাঁ কি নেট, নেট আছে তো, নেট তো ভালো, ঠিক আছে তো। ও অ্যাড হতে চাচ্ছে, অ্যাড হবে কিভাবে, এখন কি সম্ভব হবে? বসে থাক, অসুবিধা নেই, সময় মতো না আসলে কিছু করার না। আচ্ছা, দ্য ইউজেস উইথ এক্সাম্পলস অফ দিস পাংচুয়েশনস আর ডিসকাসড বিলো। এই যে এখানে দেখো, আমাকে এই যে অ্যাড করতে গেলে আবার স্টপ করতে হবে, শেয়ারিং বন্ধ করে আবার এখানে তাকে অ্যাড দিতে হবে, এগুলো কোনো মানে আছে? এগুলো দেরি করলে সমস্যা। The uses with examples of these punctuations are discussed below. দেখো এই যে পাংচুয়েশন গুলোর এক্সাম্পল রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি। পিরিয়ড কে, দ্যাট মিনস ফুল স্টপ কে ব্রিটিশ এ বলা হয় ফুল স্টপ, পিরিয়ড কে ব্রিটিশ ইংলিশে বলা হয় ফুল স্টপ। পিরিয়ড বা ফুল স্টপ ইংরেজি ভাষায় সবচেয়ে বেশি ব্যবহৃত পাংচুয়েশন যা বাক্যের সমাপ্তি নির্দেশ করে। প্রশ্নবোধক আর বিস্ময়সূচক ছাড়া বাক্য ছাড়া সকল বাক্যের শেষে পিরিয়ড ব্যবহার করা হয়। এই যে পিরিয়ড অথবা তোমার ফুল স্টপ, এটি সাধারণত অ্যাব্রিভিয়েশন এর ক্ষেত্রেও ব্যবহার করা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফুল স্টপটা অথবা যেটা পিরিয়ড যেটাকে বলা হয়, the period is also used in various sectors. For example, in every sentence, normally when we end it without being the sentence in the interrogative format or in exclamatory format, generally each and every sentence ends with a period, and at the same time when we use it in abbreviation মানে সংক্ষিপ্তকরণ নাম, যেমন এম এ বি এ, when we talking about MA, যেমন লোকটা MA পাস, লোকটা BA পাস, these are abbreviations or MBBS or FRCS or these are the things. When we talking about abbreviation সংক্ষিপ্তকরণ, তখনও আমরা এই ফুল স্টপের ব্যবহার কিন্তু আমরা বা এই পিরিয়ডের ব্যবহার কিন্তু আমরা করি। The period is a small dot. It is most common form of punctuations that used to end a sentence in the English language. It is also used for abbreviation and website addresses. এই যে ওয়েবসাইটের অ্যাড্রেসের বেলাও কিন্তু এই ফুল স্টপটা আমরা we use it. Okay, okay, but his name is Kamal, full stop. The beggar was begging, full stop. He is playing with a football. এই যে দেখেন এখানে এই যে নর্মাল সেন্টেন্স, এগুলোর পরে কিন্তু ফুল স্টপ বা পিরিয়ড ব্যবহার করা হয়েছে। স্টেটমেন্ট জাতীয় বাক্যের শেষে মানে একই কথা, নর্মাল সেন্টেন্স যেটা এই যে এটা, তারপরে কমান্ড, দ্যাট মিনস ইম্পারেটিভ সেন্টেন্স গুলোর শেষেও একই অবস্থা, ডু দ্য ওয়ার্ক প্রপারলি, এই যে ইনডাইরেক্ট কোয়েশ্চেন সম্বলিত শেষে, মৌসুমি asked me where I didn't attend the party, ইনডাইরেক্ট ন্যারেশন আর কি, ন্যারেশনের পরে। তারপর এব্রিভিয়েশনের মধ্যে যেমন এসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউএসএ, অবশ্যই এটা ইউএসএ হবে, ইউটা দেওয়া হয়নি, আচ্ছা আমি দিয়ে দিচ্ছি, ইউএসএ, ইউ ডট ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এমআরএস মানে হলো মিস্টার অথবা মিসেস, ঠিক আছে, যেমন এখানে হবে মিস্টার, এম আর ডট মিস্টার, এম আর দিয়ে মিস্টার আর এমআরএস দিয়ে মিসেস। ওকে, আচ্ছা, তারপরে ওয়েবসাইট অ্যাড্রেসের ক্ষেত্রে তোমার ইংলিশ ইংলিশ হাইফেন বাংলা ডট কম, এই যে ডট, এই যে ফুল স্টপ কিন্তু আছে এখানে, ফুল স্টপ পিরিয়ড এখানে কিন্তু আছে, যেমন গ্রামার বিডি ডট কম, ডট মানে এখানে পিরিয়ড। তাহলে আমরা দেখতে পেলাম যে এই যে এখানে ফুল স্টপ বা এই যে এখানে পিরিয়ড, এটা খুবই বহুল ব্যবহৃত, এটা খুবই বেশি আমরা ব্যবহার করি। দিস ইজ ভেরি কমনলি ইউজড ইন আওয়ার ল্যাঙ্গুয়েজ। তারপর আমরা দেখি কমা, কমাটা আমরা দেখতে পাচ্ছি, এই যে এটা কমা,
কমা সাধারণত একটি সেন্টেন্সের ভিতরে বিভিন্ন ক্লজ, ফ্রেজ অথবা ওয়ার্ড গুলোকে আলাদা করার জন্য ব্যবহৃত হয়। দেখো সেন্টেন্সের ভিতরে ধরো অনেক শব্দ থাকে, সেন্টেন্সের ভিতরে এক বা একাধিক শব্দ থাকে, নাউন থাকে, অ্যাডজেক্টিভ থাকে, বা বিভিন্ন ধরনের ওয়ার্ড থাকে, বিশেষ করে এক বা একাধিক ক্লজ থাকে। ক্লজ মানে হলো যে বাক্যাংশ। আর মনে করো যে ফ্রেজ হলো কি শব্দগুচ্ছ, এবং ওয়ার্ড থাকে, এগুলোকে আলাদা করে বোঝানোর জন্য আমরা কিন্তু এখানে কমা ব্যবহার করি। কমা slightly breaks the different parts of the sentence and makes the meaning of sentence clear by grouping and separating words, phrases and clauses. তাহলে কমা এর মূল কাজটা কি? makes the meaning makes the meaning of sentences clear। এই যে এটা হলো মূল কাজ। কমা এর মূল কাজটা হলো এই যে এটা, make the meaning of the sentence clear। এটা হলো মূল কাজ, makes the meaning of the sentence clear। সেন্টেন্সের মিনিংটাকে সে ক্লিয়ার করে কিভাবে করে? বাই গ্রুপিং অ্যান্ড সেপারেটিং। কি মেকানিজমটা কি তার, কোন প্রসেসে করে? এই প্রসেসটা হলো এই গ্রুপিং এবং সেপারেটিং। গ্রুপ করে কমা কমা দিয়ে একটা গ্রুপ করে সেপারেট করে ফেলে। তাহলে মূল কাজ হলো, তার উদ্দেশ্য হইলো বাক্যটাকে সে ক্লিয়ার করবে, সেন্টেন্সটাকে। এটা হলো তার উদ্দেশ্য, টার্গেট। আর তার কোন প্রসেসে করে? মেকানিজমটা হলো সে গ্রুপিং করে সেপারেট করে ফেলে এগুলোকে, ওয়ার্ডগুলোকে, ফ্রেজগুলোকে, ক্লজগুলোকে সেপারেট করে এভাবেই সে কি করে বাক্যের যে মিনিংটা সেটাকে সে ক্লিয়ার করে। যেমন এখানে বাংলাদেশ, comma an overpopulated country, comma is not rich। তাহলে এই যে এখানে বাংলাদেশ ইজ নট রিচ, এটা হলো মূল সেন্টেন্স, মূল অংশটা, কিন্তু মাঝখান দিয়ে দুটো কমা ব্যবহার করে এখানে এমফাসিস, এমবিডেড একটা পার্ট ঢোকানো হয়েছে। এমবিডেড মানে হলো যে কোনো একটা ভিতরে কোনো কিছু প্রবেশ করানো। যে এই যে an overpopulated country, এই যে একটা ফ্রেজ, এটা এখানে প্রবেশ করানো হয়েছে। দিস ইজ এন এমবিডেড পার্ট যেটা প্রবেশ করানো হয়েছে বাক্যের মাঝখানে, এবং এটার জন্য আলাদা দুটা কমা ব্যবহার করা হয়েছে কিন্তু। এরপরে দেখো, হিজ আঙ্কেল হু কেম হিয়ার yesterday is a police inspector। মূল সেন্টেন্সটা হলো হিজ আঙ্কেল ইজ এ পুলিশ ইন্সপেক্টর, কিন্তু মাঝখানে এটা দিস ইজ এন এমবিডেড ক্লজ, মাঝখানে এই ক্লজটা ঢুকানো হয়েছে। হ্যাঁ, ইন অর্ডার টু মেক দ্য সেন্টেন্স ক্লিয়ার, যে আঙ্কেলটা কে, আঙ্কেলটাকে ক্লারিফাই করার জন্য এই ক্লোজটা এখানে বসানো হয়েছে। ওকে। এরপরে দেখো, দ্য ম্যান হু ওয়াজ রানিং টু অ্যান্ড ফ্রো ওয়াজ এ থিফ। মেইন সেন্টেন্সটা হলো দ্য ম্যান ওয়াজ এ থিফ, কিন্তু এই ম্যানটাকে, তার আইডেন্টিটিটাকে আরো পরিষ্কার করার জন্য এখানে দুইটা কমা দিয়ে এখানে মাঝখানে একটা এমবিডেড ক্লজ ঢুকানো হয়েছে। হু ওয়াজ রানিং টু অ্যান্ড ফ্রো, যে এদিক সেদিক দৌড়াদৌড়ি করছিল। ওকে। So this is the use of comma. Commas are used in different ways. যেমন একটি লিস্টের অনেকগুলো আইটেমকে আলাদা করার জন্য কমা ব্যবহার করা হয়। যেমন the colors in this drawing room are green, black and blue। এই যে দেখো এখানে, এই যে এখানে কিন্তু এই যে গ্রিন, ব্ল্যাক, ব্লু, হ্যাঁ, লাস্ট যে ওয়ার্ড আছে এটার আগে কিন্তু আবার কমা ব্যবহার করার দরকার নেই, এখানে এন্ড দেওয়া হয়েছে। এরপর দেখো, he has 2 dogs, 2 cats and 4 hens। 2 dogs, 2 cats, আগে কমা, এদের পরে পরে কমা, কিন্তু এন্ড যখন আসবে লাস্ট স্টেপটার আগে কিন্তু কমার দরকার নেই। ঠিক আছে। তারপর ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচকে আলাদা করার জন্য আমরা ইনভার্টেড কমার পাশাপাশি সাধারণত কমা ব্যবহার করে থাকি। যেমন he replied no need to come today। এই যে এখানে দেখো কমা কিন্তু ব্যবহার করা হয়েছে, এই যে কমা, এই যে দেখো এখানে কমা রিপ্লাইডের পরে, এবং এই যে ডাইরেক্ট ন্যারেশনটা স্পিচটা শুরু হওয়ার আগে কিন্তু এখানে একটা কমা ব্যবহার করা হয়েছে। এইভাবে আমরা আলাদা বোঝাতে, অর্থাৎ রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচটাকে আলাদা করে বোঝানোর জন্য ইভেন ন্যারেশনের ক্ষেত্রে আমরা এই কমাটা ব্যবহার করতে পারি, তাই না? আচ্ছা, দুটি ক্লজকে আলাদা করে বোঝানোর জন্য কমা ব্যবহার করা হয়। দুটো ক্লজ মানে হলো বাক্যাংশ, ঠিক আছে। দুটো ক্লজকে আলাদা করে বোঝানোর জন্য কমা ব্যবহার করা হয়। যেমন I saw her in London, comma, where I lived for 20 years। এই যে এখানে I saw her in London একটা ক্লজ, তো আরেকটা ক্লজ হলো where I lived for 20 years আরেকটা ক্লজ। তো দুটো ক্লজকে আলাদা করার জন্য আমরা কমা ব্যবহার করেছি, এবং এট দ্য সেম টাইম এটা হলো ডিপেন্ডেন্ট এবং এটা হলো তোমার ইন্ডিপেন্ডেন্ট।
এবং এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, although he tried his level best, comma, he couldn't manage the money. কমপ্লেক্স সেন্টেন্স, এই যে একটা ক্লজ, এই যে এটা একটা ক্লজ এবং এই যে আরেকটা ক্লজ এখানে, এই যে মানি, couldn't manage the money। তাহলে এই যে এখানে দুইটা ক্লজকে আলাদা করার জন্য এখানে আমরা কমা ব্যবহার করেছি। ওকে, এরপরে দুটি অ্যাডজেক্টিভ যখন ইউজুয়াল অর্ডার এর ব্যতিক্রম হিসেবে আসে তখন তাদেরকে কমা দ্বারা আলাদা করা হয়। যেমন হি হ্যাজ আ স্মল রেড ডগ, হি হ্যাজ আ শর্ট লিটল সিস্টার। ইউজুয়াল অর্ডার এর ব্যতিক্রম। হ্যাঁ, তাহলে এখানে স্মল একটা অ্যাডজেক্টিভ, রেডও একটা অ্যাডজেক্টিভ, এবং এটা দুইটাই কিন্তু ডগকে মডিফাই করছে। তাহলে এখানে দুটো অ্যাডজেক্টিভকেও আমরা আলাদা করতে আমরা কমা ব্যবহার করতে পারি। তারপর দেখো মান্থ, ডে, ইয়ার ফরম্যাট, তারিখ লেখার ক্ষেত্রে কমা ব্যবহার করা হয়। মান্থ, ডে, ইয়ার। মান্থ প্রথমে মাস, তারপরে দিন, তারপরে ইয়ার। যেমন এখানে it was established on April 12। এই যে মান্থ, ডে, এই যে দেখো মান্থ, এপ্রিল, মান্থ, তারপরে হলো ডে, তারপরে হলো কমা, তারপরে ইয়ার। তাহলে আমরা মান্থ, ডে, ইয়ার, MDY সংক্ষেপে যদি বলি MDY। MDY ফরম্যাটে, MDY ফরম্যাটে মানে মান্থ, ইয়ার, ডেট, মান্থ, ডে, ইয়ার, MDY। MDY ফরম্যাটে মানে ফরম্যাটে মানে মান্থ, ডে, ইয়ার ফরম্যাটে আমরা কি করতে পারি, আমরা মান্থ এবং ডে MD এর পরে আমরা একটা কমা বসাবো। The class will start on October 1927। এই যে এখানে মান্থ, ডে, ইয়ার, এই যে ইয়ারের আগে একটা কমা হয়ে গেল। আচ্ছা, কাউকে নাম ধরে সরাসরি সম্বোধনের ক্ষেত্রে, মানে কাউকে তুমি ডাকছো, অ্যাড্রেস করছো, যেমন থ্যাঙ্কস আ লট ইউর হসপিটালিটি, ফর ইউর হসপিটালিটি আশরাফ, এই যে কমা দিয়ে দিলে একটা, আশরাফ তোমার এই আতিথেয়তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই যে এভাবে আমরা এখানে কমা ব্যবহার করতে পারি, তাই না? আচ্ছা, তারপরে আমরা পার্টিসিপল ফ্রেজকে মূল ক্লাস থেকে আলাদা করার জন্য কমা ব্যবহার করতে পারি। এখন আমরা তো পার্টিসিপল সম্পর্কে জানি। পার্টিসিপল হলো আমাদের তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট পার্টিসিপলটা হলো ভার্ব প্লাস আইএনজি, আইএনজি যখন ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে সেটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। আবার ভার্বের 3 নাম্বার ফর্ম যেটা পাস্ট পার্টিসিপল, সেটা যখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে সেটাকে আমরা বলি পাস্ট পার্টিসিপল। আরেকটা হলো হ্যাভিং প্লাস V3, এটা যখন তোমার ব্যবহৃত হয় বাক্যে সেটাকে আমরা বলি পারফেক্ট পার্টিসিপল। আচ্ছা, তাহলে ওয়াচিং দ্য নিউজ হি কেম টু নো দ্য ম্যাটার। ওয়াচিং দ্য নিউজ, এই যে এখানে প্রেজেন্ট পার্টিসিপলে ব্যবহার করা হয়েছে। এই যে আলাদা মূল সেন্টেন্সটা কিন্তু উই কেম টু নো দ্য ম্যাটার, এটা মূল বাক্য। এর আগে যেটা আছে এটা তোমার প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, কারণ এখানে এই যে প্রেজেন্ট পার্টিসিপল লিডার হয়ে এখানে তারপরে দুটা ওয়ার্ড ইউজ করে এখানে সে বসেছে। তাহলে এরকম প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ যদি থাকে বাক্যের মধ্যে, সেটা যদি আগে বসে সেটাকে আমরা কমা দিয়ে আলাদা করে মূল বাক্যটা দিতে পারি। যেমন হিয়ারিং দ্য ভয়েস, কমা, আই নিউ ইউ। এই যে আই নিউ ইউ এটা কিন্তু মেইন বাক্য, এটার আগে একটা পার্টিসিপল ফ্রেজ রয়েছে, সেটাকে আমরা এখানে ব্যবহার করেছি, মানে কমাটা ইউজ করেছি। আচ্ছা, ট্যাগ কোয়েশ্চেন, ট্যাগ কোয়েশ্চেনকে আলাদা করতে কমা ব্যবহার করা হয়। ট্যাগ কোয়েশ্চেন মানে আসলে আমরা যখন বাক্যের পরে কাউকে কোনো কিছু জানতে চাই, হ্যাঁ তুমি স্কুলে যাবে যাবে না, এই যে কারো কাছ থেকে কোনো মানে একটা, তার কাছ থেকে একটা রিপ্লাই আমরা আশা করি, সে কি যাবে কি যাবে না, বা হবে কি হবে না, এরকম যে ছোট করে একটা কোয়েশ্চেন করা, দ্যাট ইজ ট্যাগ কোয়েশ্চেন। ফর এক্সাম্পল এখানে দেখো, হি নোজ দ্য ম্যাটার, ডাজ হি নোজ দ্য ম্যাটার, হি নোজ দ্য ম্যাটার, ডাজন্ট হি ডিড দ্য ওয়ার্ক, ডিডেন্ট হি। এই যে এখানে দেখো হি নোজ দ্য ম্যাটার, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে ট্যাগ কোশ্চেনের নিয়ম হলো যে যদি বাক্যটা যদি হাবোধক থাকে তাহলে ট্যাগ হবে নেগেটিভ, তাহলে এখানে নেগেটিভ হয়ে গেল, দেখো ডাজন্ট হি। আর এখানে মেইন ভার্ব কখনো আসে না, ওই অক্সিলারি ভার্বটা এখানে যায়, আর সাবজেক্টটা যেটা আছে সেটা যদি নাউন থাকে সেটা প্রনাউন যাবে। যেহেতু এখানে প্রনাউন আছে অলরেডি, প্রনাউনে চলে গেছে। আচ্ছা, নিয়ম এটা আমার এটা উদ্দেশ্য না, উদ্দেশ্যটা হলো যে ট্যাগ কোশ্চেনকে আলাদা করার জন্য। ট্যাগ কোশ্চেন কিন্তু এই জায়গাটা, এই যে এই জায়গাটা ট্যাগ কোশ্চেন, ঠিক আছে? ডাজন্ট হি,
এইটাকে ওই যে মূল যে সেন্টেন্সটা যে এটা থেকে আলাদা করার জন্য আমরা এখানে কমা ব্যবহার করছি। ঠিক আছে, আমার আমার এখানে উদ্দেশ্য হলো কমার ব্যবহারটা দেখানো। ঠিক আছে, আর মাঝখান দিয়ে বাই প্রোডাক্ট হিসেবে এই যে ট্যাগ কোশ্চেনের কথাটা এখানে আসছে। অর্থাৎ ট্যাগ কোশ্চেন হলো যে ছোট করে প্রশ্ন করা বাক্যের শেষে, যেমন হি নোজ দ্য ম্যাটার, সে বিষয়টা জানে, জানে না, জানে নাকি। হি ডিড দ্য ওয়ার্ক, সে কাজটি করেছিল, করেনি কি, এই যে করেনি কি, এই যে কথাটা আমরা যে বিভিন্ন ধরনের ছোট করে প্রশ্ন করি, তুমি স্কুলে যাবে, যাবে না, এই যে যাবে না, যাবে না, ছোট করে প্রশ্নটা করা, দ্যাট ইজ ট্যাগ কোশ্চেন। ওকে, তো ট্যাগ কোশ্চেনের আগে যে সেন্টেন্সটা থাকে সেটা হাবোধক করে ট্যাগটা হবে নেগেটিভ। আর যদি সেন্টেন্সটা যদি আগের সেন্টেন্সটা যদি নেগেটিভ হয়, ট্যাগ হবে আর তোমার হাবোধক। যেমন এখানে যদি এরকম থাকতো হি ডাজন্ট নো দ্য ম্যাটার, তাহলে এখানে হয়তো ডাজ হি। ঠিক আছে, আর আমরা কমাটা তো এখানে আছে, আমরা কমা ইউজ করব ট্যাগ কোশ্চেন। ওকে, এইগুলো আমাদের আমাদের খুবই গুরুত্বপূর্ণ দুইটা বেশি বহুল ব্যবহৃত তোমার ফুল স্টপ বা পিরিয়ড এবং এই যে কমার ব্যবহার। নাও উই উইল টকিং অ্যাবাউট দ্য নোট অফ এক্সক্লামেশন। নোট অফ এক্সক্লামেশন আরো বেশি ব্যবহার হয় অনেক ক্ষেত্রে আমাদের কথায় কথায় আমরা when we try to মানে convey our when we try to convey our meaning to somebody else in a different way, সেক্ষেত্রে আমরা এক্সক্লামেশনটা ব্যবহার করতে পারি। যেমন এখানে আকস্মিক এবং আবেগ কম্পিত কোনো এক্সপ্রেশন প্রকাশ করার জন্য এক্সক্লেমেটরি সেন্টেন্সে নোট অফ এক্সক্লেমেশন ব্যবহার করা হয়। আকস্মিক, হঠাৎ করে তুমি একটা কিছু বলছো, একটা আবেগিক একটা বিষয়, তোমার ইমোশনাল একটা সেন্টিমেন্ট, যেমন হুররা উই হ্যাভ ওন দ্য গেম, হই হই হেই হেই, মানে আমরা খেলাটা জিতেছি, মানে হঠাৎ করে একটা আবেগ, সাডেন এক্সপ্রেশন অফ জয়, এটার পরপরই কিন্তু এই যে নোট অফ এক্সক্লেমেশনটা বসে গেছে কিন্তু, উপরে টান দিয়ে নিচে একটা ফোঁটার মতো, হাউ বিউটিফুল ইউ আর, এই যে উপরে টান দিয়ে নিচে একটা ফোঁটার মতো। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা হঠাৎ করে যদি আমাদের অন্তর্নিহিত কোনো এক্সপ্রেশনটাকে আমরা একটা শব্দের মাধ্যমে প্রকাশ করি, সেটার পরপরই আমরা উইল ইউজ দ্য নোট অফ এক্সক্লেমেশন। তারপরে দেখাচ্ছে কাউকে সতর্ক করার ক্ষেত্রেও এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করা হয়। যে তুমি কাউকে want to warn someone about something, for example, while walking through a forest, a father suddenly told his daughter, watch out. এখানে দেখো, জঙ্গলের ভিতরে হাঁটার সময় ফাদার তার আহ, মেয়েকে বললো, কি কি বললো, যে ওয়াচ আউট, হ্যাঁ সাবধান থাকো, খুব খেয়াল করো, ভালো করে দেখো। Here the sign, no, here the sign, note of exclamation, tells us that the father is scared and called his daughter, watch out, মানে কি, সে সতর্ক থাকো, এ সাবধান থাকো, মানে বাবা ভয় পাচ্ছে, মেয়েটার বাবা ভয় পাচ্ছে, যার ফলে কিন্তু এই কথাটা বলছে যে ওয়াচ আউট। ঠিক আছে, উইদাউট দিস এক্সক্লামেশন নোট, দিস স্টেটমেন্ট ইজ নট মাচ ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে এক্সক্লামেশন নোটটা ছাড়া এই স্টেটমেন্টটা অতটা গুরুত্বপূর্ণ নয়, তবে এই কথাটা দিয়ে মানে খুব সতর্ক করা বোঝাচ্ছে, সতর্ক করাচ্ছে, মানে সে তুমি সাবধান থাকো, সামনে বিপদ আছে বা কিছু একটা আছে, এই কারণে উনি এভাবে কিন্তু ওয়াচ আউট বলেই কিন্তু সাথে সাথে একটা নোট অফ এক্সক্লামেশনটা ব্যবহার করা হয়েছে। ওকে, আচ্ছা, ডিরেক্ট অর্ডারের ক্ষেত্রেও এক্সক্লামেশন মার্ক ব্যবহার করা হয়। ডিরেক্ট অর্ডার, যেমন ডু নট এন্টার দ্য রুম, এই যে রুমে প্রবেশ করবে না, এই যে এই ক্ষেত্রে আমরা কিন্তু এই যে নোট এক্সক্লামেশন নোটটা ব্যবহার করছি, আদেশ দিচ্ছে যে রুমে কেউ প্রবেশ করবে না, রুমে প্রবেশ করবে না, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে নোট দিচ্ছি, মানে এখানে একটা মানে সার্টেন একটা এক্সপ্রেশন, ইফ ইউ সি দ্য অ্যাবাভ সেন্টেন্স এন্ড দ্য এক্সক্লেমেশন sign on a door, it will help you to catch your attention that you must not enter the room. If you enter, it may be dangerous for you. এরকম একটা, যদি রুমের সামনে ধরো কোনো একটা অফিসে গেলা, কোনো একজন কর্মকর্তা তার অফিসের সামনে বা উপরে এরকম লেখা আছে ডু নট এন্টার দ্য রুম, আবার এরকম একটা নোট অফ এক্সক্লেমেশন দেওয়া আছে, তাহলে বোঝা গেল যে এখানে প্রবেশ করাটা মানে প্রবেশ করা যাবে না, আর যদি কেউ প্রবেশ করে তাহলে তার জন্য এটা বড় ধরনের বিপদ হবে, বড় ধরনের সমস্যা। ঠিক আছে, আচ্ছা, প্রবল অনুভূতি যেমন সারপ্রাইজ, হ্যাপিনেস, ফিলিংস, হঠাৎ করে কোনো প্রবল অনুভূতি বোঝাতে এক্সক্লামেশন মার্ক ব্যবহার করা হয়, যেমন অ্যাঙ্গার, রাগ, রাগ বোঝাতে স্টপ ইউর মাউথ, তুমি নোট অফ এক্সক্লামেশন ব্যবহার করলে যে তোমার মুখ বন্ধ করো। ফিয়ার, ভয়, দ্য স্নেক ইজ গোয়িং টু বাইট দ্য চাইল্ড, বাচ্চাটাকে কামড় দিচ্ছে, মানে দিতে যাচ্ছে এই যে স্নেকটা। তারপরে হ্যাপিনেস, গুড টু সি ইউ, এই যে নোট অফ এক্সক্লামেশন, হ্যাঁ। তারপর সারপ্রাইজ,
the train is late in Japan. মানে আশ্চর্য হয়ে গেছে সে যে জাপানে তো ট্রেন মানে লেট করার কথা না। হ্যাঁ, তো এই জন্য এই যে দ্য ট্রেন ইজ লেট ইন জাপান, ট্রেনে জাপান লেট করে এবং অসম্ভব ব্যাপার, তার কাছে আশ্চর্য মনে হচ্ছে। ঠিক আছে, তারপরে ক্যাজুয়াল রাইটিং এর ক্ষেত্রে আমরা নোট অফ এক্সক্লেমেশন ব্যবহার করতে পারি, যেমন শি ইজ লিভিং মি। ক্যাজুয়াল রাইটিং বলতে আসলে নট ফর্মাল, ইউ আর রাইটিং ফর ইউর পার্সোনাল এন্ডস, ফর ইউর নট মানে ফর্মাল না হয়ে যে কোনো এন্ডে তুমি লিখতেছো, দ্যাট ইজ নট ফর্মাল। সেক্ষেত্রে তুমি এই ধরনের মানে শি ইজ লিভিং মি তুমি এক্সপ্রেশনটা প্রকাশ করার জন্য এই যে এরকম নোট অফ এক্সক্লামেশন ব্যবহার করতে, ইউ আর টকিং লাইক এ ফুল। ঠিক আছে, ইউ আর টকিং লাইক এ ফুল, এই যে এরকম আমরা আমাদের মানে এক্সপ্রেশনটা আমরা প্রকাশ করতে পারি। তারপরে হলো নোট অফ ইন্টারোগেশন। নোট অফ ইন্টারোগেশনটা তো একেবারেই খুবই বহুল ব্যবহৃত, ইজ ইউজ টু ইন্ডিকেট দ্য এন্ড অফ দ্য ডিরেক্ট কোয়েশ্চেন ইন এ সেন্টেন্স, সামটাইমস ইট অ্যাপিয়ার্স ইন দ্য সেন্টেন্স। আচ্ছা, সরাসরি প্রশ্নবোধক করার জন্য আমরা নোট অফ ইন্টারোগেশনটা আমরা ব্যবহার করি, যেমন ওয়ার আর ইউ গোয়িং, ডু ইউ লাভ মি, শি আস্কস মি। ইট ক্যান অলসো বি ইউজড ইন এ ব্র্যাকেট to show the unconvinced mood or situation of a writer. Unconvinced mood, যেমন the train timetable purports to be accurate. It can also be used to in a bracket to show the unconvinced mood or situation of the মানে unconvinced অর্থাৎ কোন একটা বিষয়ে তুমি কনভিন্স না, বা তোমার অথবা যে এটা বলছে বা তার সিচুয়েশনটা সে বর্ণনা করতে যাচ্ছে, সেই সেই ক্ষেত্রে মানে অর্থাৎ কোন একটা বিষয় নিয়ে তুমি কনফিউজড, সেই ক্ষেত্রে তুমি এই যে ব্র্যাকেটের ভিতরে এই ইন্টারোগেটিভটাকে তুমি যে নোট অফ মানে নোট অফ ইন্টারোগেশনটাকে তুমি প্রকাশ করতে পারো। যেমন এখানে বলছে দ্য ট্রেন টাইম টেবিল পারপোজ টু বি অ্যাকুরেট, ট্রেনের টাইম টেবিলটা মানে অ্যাকুরেট হওয়ার কথা ছিল, কিন্তু এখানে আনকনভিন্সড, সে কি মানে কি হইলো, বা সে এখানে টাইমটার ব্যাপারে এখন আর কিছু বলতে পারছে না, টাইমটা তার জন্য আর একটা সন্দেহ তৈরি হয়ে গেছে কার্যকলাপে। ঠিক আছে, তারপরে দেখো সেমিকোলন। সেমিকোলনে আমরা দেখতে পাচ্ছি এখানে কমাও আছে, উপরে একটা ফুটাও আছে। সেমিকোলন ইজ ইউজড when we need to pause shorter than a full stop but longer than a comma. সেমিকোলনটা হলো মানে ফুল স্টপ থেকে কম সময়, তবে কমা থেকে একটু বেশি সময়, সেটাকে বলা হচ্ছে সেমিকোলন। অর্থাৎ কমা এবং ফুল স্টপের মাঝখানের যে পজিশনটা, কমা এবং ফুল স্টপের মাঝখানের যে পজিশনটা, সেটা হলো তোমার সেমিকোলন। কমার চেয়ে বেশি এবং ফুল স্টপের চেয়ে কম পজ এর জন্য সেমিকোলন ব্যবহার করা। ঠিক আছে, সেই জন্য দুইটা একই রকম বাক্য সংযুক্ত করার জন্য সেমিকোলন ব্যবহার করা হয়। মানে যখনই দুইটা বাক্য একই রকম হয়ে যায়, দুইটা ক্লজ যদি একই রকম হয়ে যায়, তখন আমরা এই ক্ষেত্রে আমরা সেমিকোলনটা ইউজ করতে পারি। যেমন মাই কার ইজ গ্রিন, মাই ব্রাদার্স ইজ রেড। এই দেখি একই রকম সেন্টেন্স, কিন্তু আমার কার গ্রিন এবং আমার ভাইয়েরটা রেড। এখানে কিন্তু মাঝখানে এন্ড ব্যবহার না করে আমরা কিন্তু একটা সেমিকোলন ব্যবহার করে ফেলেছি। মাই কার ইজ গ্রিন এন্ড মাই ব্রাদার্স ইজ রেড। তাহলে এই কারণে আমরা অনেক সময় দেখা যায় কি যে কোনো একটা এন্ড এর পরিবর্তে বা কনজাংশন এর পরিবর্তে আমরা এখানে মানে সেক্ষেত্রে অবশ্য সেন্টেন্সটা একই রকম হতে হবে, সেন্টেন্সের যে ব্যালেন্সটা এটা একই রকম হতে হবে। আচ্ছা, ফাইনালি, সিমিলারলি, অলসো, বিসাইডস, হাউএভার, নেক্সট, দেন, মিনওয়াইল, দেয়ারফর, লাইকওয়াইজ, ফার্দারমোর ইত্যাদি কনজাংটিভ অ্যাডভার্ব। হ্যাঁ, এগুলা মানে এক ধরনের কনজাংটিভ অ্যাডভার্ব, এদের আগে সেমিকোলন ব্যবহার করা হয়। এই যে এখানে দেখো, আই'll go to the school, then watch a movie, এই যে এখানে সেমিকোলন ব্যবহার করা হয়েছে। এই যে এখানে কনজাংটিভ অ্যাডভার্ব, এগুলো কনজাংশন থেকে উৎপত্তি, তবে অ্যাডভার্ব হিসেবে এখানে ফাংশন করে। সেগুলোর ক্ষেত্রে ফাইনালি, সিমিলারলি, অলসো, বিসাইডস, হাউএভার, নেক্সট, দেন, মিনওয়াইল, দেয়ারফর, লাইকওয়াইজ, ফার্দারমোর। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো সেমিকোলনের ব্যবহার আর কোথায় হয়, যে লোকেশন, ডেট, নেম। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স আমি নিব, তোমাদের চিন্তা করতে হবে না, আমি ফাঁক দিয়ে নিয়ে নিচ্ছি, কোন সময় নিচ্ছি তোমরা টেরও পাবে না। ঠিক আছে, আমি আমার মতো কাজ করছি, কাজে তোমরা চিন্তার কোনো কারণ নাই। আচ্ছা,
বিভিন্ন ধরনের ইয়ে আছে, আমার কাছে সিস্টেম আছে, আমি নিয়ে নিব। আচ্ছা, লোকেশন, ডেট, নেম এবং ডেসক্রিপশনের লিস্ট বানানোর ক্ষেত্রে সেমিকোলন ব্যবহার করা হয়। লোকেশন, ডেট, নেম এবং ডেসক্রিপশনের লিস্ট, যেমন মাই ফেভারিট পার্সনস আর নুরুল ইসলাম, মাই ইংলিশ টিচার, মাই মিস্টার খায়রুল ইসলাম, মাই ম্যাথ টিচার মিস্টার তপন চক্রবর্তী, মাই ব্যাংক। এই যে এখানে দেখো, মানে কি বলছে এখানে, ডেসক্রিপশন মানে মাই ফেভারিট পার্সনস আর নুরুল ইসলাম, কমা মাই ইংলিশ টিচার। এই যে এখানে কিন্তু আসলে দেখো, এই যে সেমিকোলন এবং এই যে কমা, এটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। যখন তুমি নুরুল ইসলামের কথা বলছো, তখন তুমি সাথে সাথেই একটু পরে বলছো যে উনি ইংলিশ টিচার, ওনার পরিচয় দিচ্ছ। এরপরে এরপরে যে পজটা, এটা কিন্তু একটু বেশি কমাচ্ছে কি। এরপর তুমি বলছো যে তোমার ফেভারিট পার্সনের মধ্যে আরো কে আছেন, মিস্টার খায়রুল ইসলাম, দিয়েই একটু সামান্য একটু অল্প থেকে আরো অল্প বিরতি দিয়ে বলছো যে উনি ম্যাথ টিচার। এবার আরেকটু বেশি বিরতি দিচ্ছ তুমি, দিয়ে বলছো যে এন্ড মিস্টার তপন চক্রবর্তী, সাথে সাথে বলছো যে মাই বেঙ্গলি টিচার। ঠিক আছে, এই যে এখানে কিন্তু একটা পার্থক্য বোঝা যাচ্ছে। অর্থাৎ নেম এবং ডেসক্রিপশনের ক্ষেত্রে এখানে আমরা এই যে নোট অফ এক্সক্লেমেশনটা আমরা এখানে ব্যবহার করতে পারি। তবে ডেটের বেলায় দেখো, their joining dates are 12 June 12 2011। জয়েনিং ডেট গুলো দেখো, এই যে মান্থ ডে ইয়ার, তারপর তোমার সেমিকোলন, মান্থ ডে ইয়ার সেমিকোলন এন্ড, এরপরে সরাসরি ফুল স্টপ চলে গেল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মান্থ ডে ইয়ার, এই দুটার মাঝখানে একটা সেমিকোলন অবশ্যই আমরা এখানে ব্যবহার করতে হবে। এবার লোকেশন গুলোর ক্ষেত্রে দেখো, দে লিভড ইন ঢাকা, বাংলাদেশ। তারা কোথায় বাস করতো, ঢাকা। ঢাকার কোথায় এটা, ঢাকাটা কোথায় অবস্থিত, বাংলাদেশে। এই যে কমার থেকে একটু বেশি একবার থামতে হলো। প্যারিস, প্যারিসের কোথায়, প্যারিস কোথায় অবস্থিত, ফ্রান্সে, সেমিকোলন। আবার লিভারপুল, লিভারপুল কোথায় অবস্থিত, লন্ডনে। এই যে আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি, অর্থাৎ জোড়ায় জোড়ায় ব্যবহার। পেয়ার মানে এখানে সেপারেট, এখানে সেপারেশন, এবং যে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে গ্রুপিং একটা ব্যাপার আছে। গ্রুপিং এবং সেপারেশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কমা এবং সেমিকোলনের ব্যবহার অত্যধিক বেশি। অর্থাৎ কমা এবং সেমিকোলন প্রায় কাছাকাছি, তবে কমা সেমিকোলন থেকে একটু বেশি থামে, সময় নেয়, আর কমাটা সেমিকোলন থেকে আরো কম সময় নেয়। ঠিক আছে, এবার আমরা দেখব কোলন। কোলনের যে বিষয়টা, the colon introduces a new a word or words, a list of quotations and a phrase। যে কোনো শব্দ বা বাক্যের ব্যাখ্যা করার জন্য কোলন ব্যবহার করা হয়। তুমি একটা শব্দ ব্যাখ্যা করতে চাচ্ছ, যেমন গরু রচনা লিখতেছো, ভূমিকা। তো ভূমিকাটার পরে কিন্তু তুমি একটা কোলন ব্যবহার করো, মানে তুমি ভূমিকাটার মাধ্যমে ব্যাখ্যা করতে চাচ্ছ যে গরু রচনার ক্ষেত্রে ভূমিকাটা কি কি হবে, এটা ব্যাখ্যা চলছে। ঠিক আছে, কোলনের পরে একটি শব্দ থাকতে পারে, আবার অনেকগুলো শব্দ থাকতে পারে। কোলনের পরে একটা শব্দ দিয়ে তুমি বুঝাইতে পারো, অথবা অনেকগুলো শব্দ দিয়ে তুমি বুঝাইতে পারো। যেমন হি ওয়ান্টস অনলি ওয়ান থিং কোলন আ জব। এই যে অল্প, এই দুইটা মানে একটা শব্দই ধরা যায়, একটা শব্দ দিয়েই কিন্তু হয়তো একটা ইয়ে আছে, একটা আর্টিকেল আছে, একটা শব্দ দিয়েই কিন্তু বুঝাই দিচ্ছে যে হি ওয়ান্টস অনলি ওয়ান থিং। এটা এক্সপ্লেনেশনটা কি, অর্থাৎ কোলন মানে হলো যে এক্সপ্লেনেশন অফ সামথিং। এটা একটা ওয়ার্ডে হতে পারে, দুইটা ওয়ার্ডে হতে পারে, অথবা লট অফ ওয়ার্ডস নিয়ে হতে পারে, মেনি ওয়ার্ডস নিয়ে হতে পারে। হি লাইকস মেনি ফুডস, কি কি, অ্যাপলস, পাইনঅ্যাপলস, অরেঞ্জেস এন্ড ব্রকলি। ওকে, সো এখানে ফুডস এর এক্সপ্লেনেশনটা দেওয়া হচ্ছে, দ্যাট ইজ কোলন মানে হচ্ছে যে এক্সপ্লেনেশন অফ দ্য থিং দ্যাট ইজ বিং গিভেন। ঠিক আছে, তাহলে তোমাদের অন্যান্য ক্লাসও আছে, আমি এখানে শেয়ারিংটা বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, তাহলে তোমাদের এখানে আমি আগে এটা নিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ, চ্যাট বক্সে লিখে চলে যাও। ঠিক আছে, ওকে। হ্যাঁ, চ্যাট বক্সে যা যা এটা লিখে তোমরা চলে যাও। ওকে, ওকে। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম।
ওয়ালাইকুম সালাম, ভালো থাকো। হ্যাঁ 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 হ্যাঁ।